অমিত শাহ এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গে। 2021-এর নির্বাচনের আগে অমিত শাহ যেভাবে রেগুলারলি পশ্চিমবঙ্গে আসা শুরু করেছিলেন, তাতে বিরোধীরা ফুটকেটে বলতে শুরু করেছিলেন যে বড়বাবু আর ছোটবাবু ডেলি প্যাসেঞ্জারি করছেন পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের 2021-এর নির্বাচনের ফলাফল বেরোনোর পরে সেই যে মান্থলি টিকিট জমা দিয়ে অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে গেলেন, তারপরে আবার 1 বছর বাদে আবার এই মুখও হয়েছেন অমিত শাহ। তিনি এসেছেন পশ্চিমবঙ্গে এবং এখানে এসেই অমিত শাহ যে সভা করেছেন সেই মঞ্চ থেকে স্বভাবতই শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন। কিন্তু অমিত শাহ সেই মঞ্চে যে কথাগুলো বলেছেন তার মধ্যে বেশ কয়েকটা না ওই সাদা মিথ্যে কথা রয়েছে, মানে হোয়াইট লাইজ, যেগুলো টেকনিক্যালি সত্যি কিন্তু ভেতরে দেখতে গেলে অনেক গোলমাল রয়েছে। সেই কথায় আসবো, কিন্তু অমিত শাহ যে সময়টায় এসেছেন তার তাৎপর্যর কথাটা একটু বলি। গত বছর ঠিক এই সময়টায় পশ্চিমবঙ্গে বিজেপির যে কর্মী সমর্থকরা ছিলেন তাদের মধ্যে কিন্তু ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছিল। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে শাসক দলের কর্মী সমর্থকদের একটা সংঘাত তৈরি হয়েছিল এবং তার ফলে বহু ঘৃণ্য ঘটনা সামনে উঠে আসে, যেগুলো আজও কিন্তু বিচারাধীন রয়েছে আদালতে। সেই সময় বিজেপির বহু কর্মী সমর্থকরা এই অভিযোগ তুলেছিলেন যে বিজেপির বহু নেতানেত্রীকে তারা সেই বিপদের দিনে পাশে পাননি। যখন তৃণমূল কংগ্রেস বা শাসক দলের তরফ থেকে তাদের উপর নানান রকম অত্যাচার করা হয়েছে, তখন বিজেপির নেতানেত্রীদেরকে তারা পাশে পাননি। দিল্লি থেকে যারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন তারা তো নাই, বাংলায় যে সমস্ত বিজেপির নেতানেত্রীরা ছিলেন তারাও পাশে এসে দাঁড়াননি, সহায়তার হাত বাড়িয়ে দেননি। এই পুরো আঘাতটাই বিজেপির তৃণমূল স্তরের কর্মী সমর্থকদেরকে বুক পেতে নিতে হয়েছিল। পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনের আগে বিজেপি একটা স্বপ্ন দেখেছিল যে তারা পশ্চিমবঙ্গে 200টার বেশি আসন লাভ করবে, কিন্তু সেই কাজে তারা ব্যর্থ হয়। তারপরেই বঙ্গীয় বিজেপি কেমন যেন একটু দিশেহারা হয়ে পড়ে। সেই যে গোত্তা তারা খেয়েছিল, এখনো পর্যন্ত তারা সেখান থেকে ঠিকভাবে উঠে দাঁড়াতে পারেনি। 2021-এর নির্বাচনের আগের বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি, এবং এই বর্তমানে বঙ্গীয় বিজেপির যা অবস্থা, দুটোর মধ্যে পার্থক্যটা অমিত শাহর একটা প্রেস কনফারেন্সের ক্লিপ থেকেই আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। समग्र स्थिति का विहंगावलोकन अगर करते हैं, उसका एक असेसमेंट लेते हैं, जायजा लेते हैं, तो ये निश्चित रूप से मैं आपको कहता हूं कि आने वाले चुनाव में बंगाल में हम 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने जा रहे हैं। 200 सीट। গত বছর অমিত শাহ এই প্রেস কনফারেন্সটা করেছিলেন এবং এই প্রেস কনফারেন্সটা করার ঠিক আগে আগেই দিল্লিতে বিজেপি হেরেছে। বিজেপির সেই দিল্লির হার মাথায় নিয়ে অমিত শাহ এসেছেন পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে বঙ্গীয় বিজেপির যে নেতৃত্বরা ছিলেন তারা সেই সময় অমিত শাহকে দারুণ একেবারে ফিডব্যাক দিয়েছেন যে আমরা বাংলায় দারুণ কাজ করে ফেলেছি, আমরা বিজেপির এমন গাছ পুঁতেছি যে একটার পর একটা আসন বেরোবে। এবং বঙ্গীয় বিজেপি নেতৃত্বের সেই ফিডব্যাক পেয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে, অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে অমিত শাহ এই প্রেস কনফারেন্স করেন। এইবার আপনাদেরকে সেই প্রেস কনফারেন্সেরই একটা ছবি দেখাবো। মঞ্চে কারা কারা উপস্থিত রয়েছেন সেটা আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন এবং বঙ্গীয় বিজেপিতে গত 1 বছরে কতটা পার্থক্য হয়ে গেছে, কতটা তফাৎ তৈরি হয়েছে সেটাও এই ছবি থেকে খুব পরিষ্কার হবে। এবার এই ছবিটা যদি আপনারা দেখেন, একদম আপনাদের বাঁ দিক থেকে শুরু করলে আপনারা দেখতে পাবেন বাবুল সুপ্রিয় সেখানে বসে রয়েছেন। বাবুল সুপ্রিয় এখন তৃণমূল কংগ্রেস তাকে টেনে নিয়ে চলে গেছে এবং বাবুল সুপ্রিয় এখন এমএলএ হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে রাজ্যপালের সঙ্গে শপথ নেবার জন্য ঘুলঘুলিতে আটকে রয়েছেন। যাই হোক, তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন স্বপন দাশগুপ্তকে। স্বপন দাশগুপ্ত রাজ্যসভা ছেড়ে দিয়ে এসেছিলেন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে লড়াই করার জন্য। লড়াই করেছেন, তারপর হেরে গেছেন, তারপর আবার রাজ্যসভায় ফিরে গেছেন। রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পরে খুব একটা পশ্চিমবঙ্গমুখ হয়েছেন বলে শোনা যায়নি বা দেখা যায়নি। যাই হোক, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল সিনহাকে। এই ভদ্রলোককে নিয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু একটা কথা তার সম্পর্কে বলতেই হবে এবং এই নিয়ে কোনো দ্বিমত নেই, আর সেটা হচ্ছে রাহুল সিনহা টপ টু বটম একজন বিজেপি সমর্থক। তিনি বিজেপি, তিনি দল ছেড়ে যাননি। বহুবার হেরেছেন কিন্তু দল ছেড়ে যাননি। 2021-এর নির্বাচনের আগে অনেকেই এটা ভেবেছিলেন যে সোনার বাংলা গড়ার জন্য বাংলার মানুষজন এমন উন্মুখ হয়ে রয়েছেন যে এবার রাহুল সিনহা নিশ্চয়ই জিতে যাবেন, কিন্তু সেটা হয়নি। তার হারার যে ট্র্যাক রেকর্ড সেটা বজায় থেকেছে, কিন্তু তিনি দল ছেড়ে যাননি, তিনি বিজেপিতেই রয়েছেন। যদিও এই মুহূর্তে রাহুল সিনহাকে খুব একটা অ্যাক্টিভ দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে আপনারা সবাই চেনেন। দিলীপ ঘোষ কিছুদিন আগেই আমাদের দেশের রাষ্ট্রপতির সঙ্গে নেদারল্যান্ডস থেকে ঘুরে এলেন। আমাদের রাজ্যে দিলীপ ঘোষের এলাকায় উপনির্বাচন এবং তারপরে পুরসভা নির্বাচন তার নাকের নিচ দিয়ে তৃণমূল কংগ্রেস বের করে নিয়ে গেছে। দিলীপ ঘোষের সঙ্গে এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের কখনো হ্যাঁ কখনো না এই চলছে।
যদিও এই মঞ্চে কিন্তু আপনারা সুকান্ত মজুমদারকে দেখতে পাবেন না, কারণ 1 বছর আগে পর্যন্ত সুকান্ত মজুমদার কে, বিজেপির একজন নেতা সুকান্ত মজুমদার নামে রয়েছেন, এটাই বেশিরভাগ মানুষজন জানতেন না, এবং এইরকম একটা প্রেস কনফারেন্সের মঞ্চে থাকার মতো গুরুত্বপূর্ণ তিনি ছিলেন না। যদিও এবারে এই যে অমিত শাহ এসেছেন এবং তিনি যে সফর করবেন, সেই সফরের সর্বক্ষণের অন্যতম সঙ্গী হলেন ডক্টর সুকান্ত মজুমদার। যাই হোক, এরপরে রয়েছেন কৈলাশ বিজয়বর্গিয়া। কৈলাশ বিজয়বর্গিয়া হচ্ছেন তথাগত রায়, পশ্চিমবঙ্গের বিজেপির আরেকজন ওল্ড টাইমার, সেই তথাগত রায়ের ফেভারিট পাঞ্চিং ব্যাগ। কৈলাশ বিজয়বর্গিয়া পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির ইনচার্জ ছিলেন, তিনি স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন। তারপর যখন নির্বাচনের ফলাফল বেরোলো, ফলাফল বেরোনোর দিন তিনি সেই যে পালিয়ে গেলেন, তারপরে খুব একটা তাকে এদিকে দেখতে পাওয়া যায়নি। সেটা লজ্জায় নাকি ভয়ে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ নির্বাচনের আগে বিজেপির কর্মী সমর্থকদের ওপরে, বিজেপির বঙ্গীয় নেতৃত্বের ওপরে যেভাবে তিনি ছড়ি ঘুরিয়েছিলেন, সেই ছড়ি নিয়ে না আবার বঙ্গীয় বিজেপির কেউ তার দিকে তেড়ে আসে। যাই হোক, তার পাশে রয়েছেন লাস্ট বাট নট দ্য লিস্ট মুকুল রায়। মুকুল রায় সেই সময় বিজেপিতে ছিলেন। বিজেপির পশ্চিমবঙ্গে যে উত্থান, তার পেছনে একটা বড় হাত রয়েছে মুকুল রায়ের। মুকুল রায়ের হাত ধরে বহু মানুষজন বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু নির্বাচনের ফলাফল বেরোনোর পরে মুকুল রায় যেভাবে পাল্টি খেয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন, সেটা মোটামুটি যে কোনো একটা সিনেমার যে প্লট টুইস্ট হয় তার থেকেও বেশি থ্রিলিং। যাই হোক, এই মুহূর্তে আদালতে মুকুল রায়কে নিয়েও টানাটানি চলছে। মুকুল তুমি কার? বিজেপির কাছে মুকুল রায় বর্তমানে ডেফিনেটলি একটা বিশ্ববৃক্ষের মতো। যদিও এখন শোনা যায় যে মুকুল রায় অত্যন্ত অসুস্থ। আমরা জেনুইনলি প্রার্থনা করি তিনি যেন ভালো থাকেন, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যাই হোক, এই যে ছবিটা আপনাদেরকে দেখালাম, এই একটা ছবি থেকে 1 বছরে বঙ্গীয় বিজেপির মধ্যে কতটা পরিবর্তন হয়ে গেছে, সেইটা কিন্তু আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবার অমিত শাহ এই যে 2022-এ আজকে এই যে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন, তিনি যদি সত্যি পশ্চিমবঙ্গের বিজেপির মনোবল বাড়ানোর জন্য এসে থাকেন, তাহলে তাকে অনেকটা পথ হাঁটতে হবে। তার কারণ ওই যে আগেই বললাম যে বিজেপি নির্বাচনের ফলাফল বেরোনোর পর কেমন একটা দিশেহারা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং এখনও সেখান থেকে খুব একটা উঠে দাঁড়াতে পারেনি। যদিও বিজেপির তরফ থেকে বলা হয় আমাদের লড়াকু নেতা দিলীপ ঘোষ, সংগ্রামী নেতা শুভেন্দু অধিকারী, এসব বলা হলেও বঙ্গীয় বিজেপি বর্তমানে রাজনৈতিকভাবে কেমন যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। তার একটা কারণ তো অবশ্যই এটা যে নেতৃত্বের কিছু অভাব রয়েছে, তাদের মধ্যে সংঘাত রয়েছে, এবং আরেকটা কারণ অবশ্যই যে বিজেপি পশ্চিমবঙ্গে দুটো বড় বড় সমস্যাকে এতদিন ধরে পুষে রেখেছিল, যেটা অমিত শাহ পশ্চিমবঙ্গে আসার ফলে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা নির্বাচনের আগে দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দলকেই ডিল উইথ দ্য ডেভিল করতে হয় ভোটে জেতার জন্য। মানে যাদেরকে হয়তো খুব একটা পছন্দ নয়, কিংবা তাদের মতাদর্শের সঙ্গে দলের মতাদর্শের খুব একটা মিল নেই, তাও তাদেরকে দলে আনতে হয় বা জোট বাঁধতে হয় ভোটে জেতার জন্য। যেমন আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছত্রধর মাহাতো বা বিমল গুরুংকে, আমরা দেখেছি সিপিআইএম এর সঙ্গে আব্বাস সিদ্দিকীর জোটকে, সেই রকমই বিজেপির সঙ্গে নির্বাচনের আগে আমরা দেখেছি মতুয়া সম্প্রদায় এবং উত্তরবঙ্গকে। মতুয়া সমাজের জন্য অমিত শাহ মঞ্চ থেকে কিন্তু একটা বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন করোনা কমলেই সিএএ নিয়ে আসা হবে। তা সিএএ এর সঙ্গে মতুয়া সমাজের কি সম্পর্ক, আর হঠাৎ করে সিএএ এর কথা হচ্ছেই বা কেন? তার কারণ হচ্ছে 2021-এর নির্বাচনে শান্তনু ঠাকুর এবং গোটা মতুয়া সম্প্রদায় বিজেপির পাশে এসে দাঁড়িয়েছিল। তারা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, কারণ তাদের একটি দাবি ছিল, আর সেই দাবি হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। এই নাগরিকত্বের দাবি মতুয়া সমাজের অত্যন্ত পুরনো একটি দাবি। বিজেপিও যখন মতুয়া সমাজকে সামনে রেখেছে, তখন বারবার তাদেরকে এই আশ্বাস দিয়েছে যে সিএএ আনা হবে এবং তারা তাদের নাগরিকত্ব পাবেন। কিন্তু সিএএ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কোল্ড স্টোরেজে ঢুকে বসে রয়েছে। সিএএ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার সেইভাবে মাথা ঘামাচ্ছে না, কারণ সিএএ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারিখ পে তারিখ, এক্সটেনশনের পর এক্সটেনশন চলে যাচ্ছে, কিন্তু তারপরেও এখনো অবধি সিএএ এর গাইডলাইন্স বা নিয়মাবলী এগুলো কিন্তু সরকার তৈরি করতে পারেনি, কারণ তারা সিএএ নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাতে চাইছে না। তার কারণ এটা হতে পারে যে সিএএ তাদেরকে এই মুহূর্তে কোনো পলিটিক্যাল মাইলেজ দিচ্ছে না, পলিটিক্যাল মাইলেজ সিএএ এর ফুরিয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে বিজেপির কাছে মতুয়া সমাজের ভোটের মাইলেজও কি ফুরিয়ে গেছে? কারণ 2 বছর পরেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শান্তনু ঠাকুর কিছুদিন আগেই বলেছিলেন বঙ্গীয় বিজেপির নেতৃত্বের কাছে শান্তনু ঠাকুর ও মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন, সময় মতো সব কথা বলবো। এবং সেই রাগটা যতটা না বিজেপির ওপরে, তার থেকে বেশি বঙ্গীয় বিজেপির নেতৃত্বের ওপর। এখন প্রশ্নটা ছিল এই যে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে শান্তনু ঠাকুর, মতুয়া সমাজ এবং বিজেপির মধ্যে যে সমস্যা চলছে সেটাকে কি মেটাতে পারবেন? তিনি মঞ্চ থেকে বার্তা দিলেন যে করোনা কমলেই সিএএ নিয়ে আসা হবে।
কিন্তু সিএএ শুধু আনবো বললেই তো হবে না, আর এটা শুধু পশ্চিমবঙ্গ ভিত্তিকও হতে পারে না, গোটা দেশেই সিএএ নিয়ে আসতে হবে। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই নিয়ে গাইডলাইন্সও কেন্দ্রীয় সরকার তৈরি করতে পারেনি। আর সিএএ এই মুহূর্তে নিয়ে আসলে তাই নিয়ে আন্দোলন হতে পারে, কৃষক আন্দোলনের জেরে কি হতে পারে সেটা কেন্দ্রীয় সরকার খুব ভালো করেই জানে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রায়োরিটিজ রয়েছে, এই মুহূর্তে অর্থনীতি একটু বেঁকে রয়েছে, এলআইসির আইপিও হতে চলেছে, এত কিছুর মধ্যে দুম করে হয়তো সিএএ কেন্দ্রীয় সরকার নিয়ে আসবে না। সব দিক দেখে সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই সিএএ আনা হবে। আর এই মুহূর্তে তো নির্বাচন নেই, অন্যান্য প্রায়োরিটিজ আছে, তাই নির্বাচন এলে তখন দেখা যাবে। তাই আপাতত এটা থাক, সময় আসলে সঠিক সময়ে সঠিক কলকাঠি আমরা নেড়ে দেবো, আর এটারই তো নাম রাজনীতি। সঠিক সময় সঠিক কাজ করার আরেকটি উদাহরণ হলো উত্তরবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে পৃথক করার যে দাবি, সেইটা মূলত বিজেপির বেশ কিছু নেতাদের মধ্যে থেকে উঠে এসেছে। এবং এই যে পৃথক করার দাবিটা, এইটাকে কিন্তু এতদিন ধরে সাঁতলে সাঁতলে মুড়মুড়ে করে ভেজে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। একটা সময় বিজেপি গুরুংয়ের হাত ধরে কিন্তু পাহাড়ে আলাদা রাজ্যের দাবিটাকে জিইয়ে রেখেছিল, এবং এখন এই উত্তরবঙ্গকে পৃথক করার যে দাবি, সেটাকেও কিন্তু বিজেপি সেইভাবেই জিইয়ে রাখছে, পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে। এই কথাটা কেন বলছি যে ঝুলিয়ে রাখা হয়েছে বা বিজেপি ঝুলিয়ে রেখেছে, তার কারণ শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন যে এই উত্তরবঙ্গকে আলাদা করা হবে, এই দাবি নিয়ে তিনি বলেছিলেন রাজ্যের উদাসীনতার জন্য উত্তরবঙ্গের যে ক্ষোভ, সেটাকে আমি সঠিক বলে মনে করি, কিন্তু পৃথক রাজ্য তৈরি করার যে দাবি, সেই নিয়ে দল যখন সিদ্ধান্ত নেবে তখনই আমি কথা বলবো, এখন আলাদা করে বলার মতো কিছু নেই। দিলীপ ঘোষ তিনিও সেই একই পলিসি নিয়েছেন। মোদ্দা কথাটা হচ্ছে যে ঠিক আছে, তাদের ক্ষোভ, তাদের দাবিকে আমরা সঠিক বলছি, কিন্তু যতক্ষণ না সেন্টার থেকে কিছু বলা হচ্ছে ততক্ষণ আমরা এই বিষয়ে কিছু বলবো না। এবার অমিত শাহ, তিনি সেন্টার থেকেই এসেছেন, কেন্দ্রীয় সরকারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসেছেন, এবং বিজেপির দিল্লির যে হাইকমান্ড সেখান থেকেও তিনি এসেছেন। তাহলে এবার অমিত শাহ এই বিষয়টা নিয়ে কি কোনো সমাধান করবেন? ইমিডিয়েটলি এটার একটা সমাধান করার প্রয়োজন, কারণ পুরসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস যেমন উত্তরবঙ্গে নিজেদের একটা প্রভাব বিস্তার করতে পেরেছে, তেমনি বেশ কিছু নতুন ছোট পার্টিও কিন্তু খুব প্রমিনেন্টলি উঠে এসেছে। অবশ্যই এখানে বলতে হয় হামরো পার্টির কথা। তাহলে অমিত শাহ এবারে এসে এই উত্তরবঙ্গ সমস্যার কি সমাধান করবেন, নাকি এটাকেও সেই আবারও ঝুলিয়েই রাখা হবে? অমিত শাহ আজকে মঞ্চের ওপর থেকে উত্তরবঙ্গ নিয়ে কিন্তু সেইভাবে কোনো কথা বললেন না যে পৃথক উত্তরবঙ্গের দাবি করা হবে কিনা, রাজ্যকে পৃথক করা হবে কিনা, সেই নিয়ে খুব একটা কিছু তিনি বললেন না। বরং অনেক বেশি করে জোর দিলেন এই বক্তব্যে যে দিদি উত্তরবঙ্গের জন্য যত কম করেছেন, নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের জন্য ততই বেশি করেছেন। উত্তরবঙ্গ নিয়ে তার আগেই বক্তব্য রেখেছিলেন সুকান্ত মজুমদার। তো এই বক্তব্য থেকে বারবার উঠে আসছে যে উত্তরবঙ্গ কত সাংসদ দিয়েছে বিজেপিকে, এবং সেই জন্য উত্তরবঙ্গকে একটু খেলিয়ে রাখা হলো। মানে পুরোপুরি বাদও দেওয়া হলো না ইস্যুটাকে, আবার পুরোপুরি এই নিয়ে একদম স্পষ্টভাবে কিছু বলাও হলো না। মানে 2024-এর নির্বাচন আসতে আসতে আবার হয়তো এইটাকে একটা প্ল্যান করে ওপরে নিয়ে আসা হবে, এবং বলা হবে বিজেপির তরফ থেকে যে আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে পৃথক উত্তরবঙ্গের দাবি আমরা করব, উত্তরবঙ্গকে একটি পৃথক রাজ্য করা হবে। দুটো ক্ষেত্রেই যেটা নোটিসেবল, দুটো ক্ষেত্রেই যেটা দেখা গেল যে ঝামেলাগুলো সেই ঝুলেই থাকলো। অমিত শাহ ঝামেলাগুলোকে ঝুলিয়েই রাখলেন, কিন্তু একটা জায়গা রেখে দিলেন যে পরে সময় সুযোগ বুঝলে এইগুলোকে ইস্যু করা হবে। পশ্চিমবঙ্গে যে বিজেপির নেতৃত্ব রয়েছেন তারা এই মুহূর্তে অনেক কিছুই বলতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু রিপোর্ট কার্ড বলছে শেষ কয়েকটা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে জিততে পারেনি। বহু মানুষজন তাদেরকে ছেড়ে অন্য দলে চলে গেছেন, এবং তারই সঙ্গে দুটো বড় বড় সমস্যাকে কিডনি স্টোনের মতো করে তারা পুষে রেখেছেন। অমিত শাহ পশ্চিমবঙ্গে এলেন, ভালো কথা। তিনি বিজেপির মনোবল বাড়ানোর জন্য এসেছেন, খুবই ভালো কথা। তিনি শাসক দলকে ঝাড়লেন, নিজের দলের লোকেদেরকে ভোকাল টনিক দিলেন, সবটাই ভালো কথা। কিন্তু এই সবটাই অন্তঃসার শূন্য হয়ে থেকে যাবে যদি এখনো পর্যন্ত বঙ্গীয় বিজেপি নড়ে চড়ে না বসে এবং বঙ্গীয় বিজেপির মধ্যে একটা আমূল পরিবর্তন না আনা হয়। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে এখনো বিজেপির নাম লেখা হলেও, এবং বিভিন্ন সাংবাদিক বৈঠকে বিভিন্ন ইস্যুতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে বক্তব্য রাখতে শোনা গেলেও, বঙ্গীয় বিজেপির এই মুহূর্তে দরকার একটা গেম প্ল্যান, যে তারা কিভাবে এগোবেন না এগোবেন। যারা দাবা খেলেন বা দাবার কথা জানেন তারা নিশ্চয়ই এই টার্মটা জানেন, চেকমেট। যিনি জিতছেন তিনি শেষ দানটা দিয়ে, যিনি হারছেন তাকে বলেন চেকমেট। এই চেকমেট কথাটা এসেছে শাহমাত কথা থেকে। এর মানে হলো দ্য কিং ইজ হেল্পলেস, অর্থাৎ রাজার আর কিছু করার নেই, তুমি গেছো। অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের রাজনীতিকে দ্বিতীয়বারের জন্য শাহমাত দিতে পারেন কিনা সেটা অবশ্যই সময় বলে দেবে। না হলে আবারও সেই গাছে তুলে মই কেড়ে নেবার মতো ব্যাপার হবে, যেটা বঙ্গীয় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে এর আগেও হয়েছে।
আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন একটি নতুন বিষয় নিয়ে চলে আসবো আমি পৌলমী আবারও, হঠাৎ যদি উঠলো কথায়। ভালো থাকবেন।